গুড মর্নিং একাদশ শ্রেণীর স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের হিসাব বিজ্ঞান পরিচিতির অধ্যায় 1 যেটা আছে সেখানকার যে চ্যাপ্টার প্রায় শেষ হয়ে গেছে। আমি সৃজনশীল প্রশ্ন দেখাচ্ছি, কীভাবে সৃজনশীল প্রশ্ন আসে। আজকেও আমি আরেকটা সৃজনশীল প্রশ্ন দেখাবো এবং পরবর্তীতে আমি নতুন চ্যাপ্টার ধরবো এবং চ্যাপ্টার শেষ হওয়ার পর, সব সিলেবাস শেষ হওয়ার পর আবার প্রতিটা চ্যাপ্টার থেকে বা প্রতিটা যে চ্যাপ্টার কীভাবে মিক্সড আপ কোশ্চেন হয়, কীভাবে কোশ্চেন হয়, সেইভাবে সৃজনশীল প্রশ্ন তৈরি করে তোমাদের আমি দেখাবো। আচ্ছা, আজকে দেখো কোশ্চেনটা কি। জনাব আসিফ 1 মার্চ 2015 সালে নগদ 5,000 টাকা ও 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। মার্চ মাসের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ: মার্চ 2 ধারে পণ্য ক্রয় 50,000 টাকা, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 45,000 টাকা। মার্চ 15 ভাড়া পাওয়া গেল 10,000 টাকা। 25 তারিখ বাকিতে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। 30 তারিখ শিক্ষানবিশ ভাতা প্রদান 5,000 টাকা। 31 তারিখ বেতন প্রদান 2,500 টাকা। আচ্ছা, উপযুক্ত তথ্যের সাহায্যে ব্যবসায়ের 1 মার্চ 2015 তারিখের মোট মূলধনের পরিমাণ, এখানে মোট মূলধনের পরিমাণ বের করতে হবে। আর 15, 25, 30 ও 31 তারিখের লেনদেনগুলোর হিসাবে শ্রেণী বিভাগ দেখাও এবং 1, 2, 7 ও 15, 1, 2, 7 ও 15 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তাহলে এখানে তারিখ উল্লেখ করে দিয়েছে, হিসাব সমীকরণের কোনগুলো প্রভাব দেখাতে হবে এবং হিসাবের শ্রেণী বিভাগ করতে হবে কোনগুলো সেগুলো বলে দিয়েছে। সেই অনুযায়ী আমরা হিসাবের শ্রেণী বিভাগ করবো, হিসাব সমীকরণে যে প্রভাব আছে সেটা করবো এবং মোট মূলধনের পরিমাণ বের করব। আচ্ছা দেখো, 1 মার্চ তারিখের মোট মূলধনের পরিমাণ নগদ ছিল 5,000 টাকা এবং আসবাবপত্র ছিল 10,000 টাকা, তাহলে মোট হলো 15,000। ওই যে 1 তারিখে যেটা ছিল নগদ ছিল 5,000 আর আসবাবপত্র ছিল 10,000, তাহলে মোট মূলধন কত? 15,000। তাহলে 1 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমাদের, মানে 1 নম্বর যে প্রশ্নটা আছে, মানে ক যেটা আছে সেটা আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো খ যেটা আছে 15, 25, 30 ও 31 তারিখের লেনদেনগুলো হিসাবের শ্রেণীবিভাগ দেখাও। আচ্ছা, 15 তারিখেরটা কি আছে 15 তারিখেরটা কি আছে দেখো, ভাড়া পাওয়া গেল। আচ্ছা, তাহলে কি হবে? 15 তারিখ নগদান হিসাব, ভাড়া হিসাব বা প্রাপ্ত ভাড়া হিসাব। 15 তারিখ ছিল ভাড়া পাওয়া গেল, তাহলে নগদান হিসাব আর ভাড়া হিসাব অথবা প্রাপ্ত ভাড়া হিসাব। নগদান হিসাবটা কি হবে? সম্পদ। এই যে নগদান হিসাব যেটা আছে সেটা সম্পদ, ভাড়া হিসাব আয়, কারণ তুমি ভাড়া পেয়েছো, সেটা তোমার আয়। আচ্ছা, তারপর দেখো 25 তারিখ যেটা আছে বাকিতে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা বাকিতে। আচ্ছা, বাকিতে আসবাবপত্র ক্রয়, তাহলে কি আসবাবপত্র হিসাব আর প্রদেয় হিসাব, অথবা তুমি পাওনাদার হিসাব অনেকে লেখে, তবে এখন আমরা প্রদেয় হিসাব লিখব। আসবাবপত্র হিসাব আর প্রদেয় হিসাব। আসবাবপত্র হিসাব সম্পদ আর প্রদেয় হিসাবটা হচ্ছে দায়। আসবাবপত্র হিসাব সম্পদ, প্রদেয় হিসাবটা হচ্ছে দায়। আচ্ছা, মানে সম্পদ হিসাব আর দায় হিসাব। আচ্ছা, তারপর দেখো 30 তারিখ যেটা আছে সেটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা প্রদান। তাহলে শিক্ষানবিশ ভাতা হিসাব, নগদান হিসাব। শিক্ষানবিশ ভাতা কি হচ্ছে? ব্যয়। শিক্ষানবিশ ভাতাটা হচ্ছে ব্যয় আর নগদান হিসাবটা হচ্ছে সম্পদ। শিক্ষানবিশ ভাতাটা ব্যয়, নগদান হিসাবটা সম্পদ। আচ্ছা, এটা কিন্তু সংশ্লিষ্ট হিসাব বা হিসাব খাত যেগুলো করছে আর হিসাবের শ্রেণী। তারপরেরটা মনে আছে বেতন প্রদান 2,500 টাকা। আচ্ছা, তাহলে বেতন হিসাব আর নগদান হিসাব, বেতন হিসাব, নগদান হিসাব। বেতন হিসাব হচ্ছে ব্যয় হিসাব আর নগদানটা হচ্ছে সম্পদ হিসাব। নগদানটা হচ্ছে সম্পদ হিসাব বা সম্পদ, আমি লিখেছি সম্পদ হিসাব। তাহলে কি দাঁড়ালো? নগদান হিসাব 1-15 তারিখ, আর নগদান হিসাব ভাড়া হিসাব, নগদ প্রাপ্তি মানে ভাড়া প্রাপ্তি। তাহলে নগদানটা সম্পদ, ভাড়া হিসাবটা আয়। ধারে আসবাবপত্র ক্রয় ছিল 25 তারিখ, তাহলে আসবাবপত্রের হিসাবটা কি? সম্পদ, আর প্রদেয় হিসাবটা হচ্ছে দায়। আর শিক্ষানবিশ ভাতা প্রদান, শিক্ষানবিশ ভাতা হিসাব হচ্ছে ব্যয়
বা ব্যয় হিসাব, আর নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব। আর 31 তারিখ ছিল বেতন প্রদান করা হলো, বেতন প্রদান হচ্ছে ব্যয় হিসাব, আর নগদান হিসাব হচ্ছে সম্পদ। বেতন হিসাব, নগদান হিসাব, বেতন হিসাবটা ব্যয় হিসাব আর নগদান হিসাবটা সম্পদ হিসাব। তাহলে এটা কি হিসাবে যে শ্রেণী বিভাগ নির্ণয়, সেই শ্রেণী বিভাগটা আমরা নির্ণয় করলাম। আচ্ছা, এর আগের দিন যে কোশ্চেনটা করিয়ে দিয়েছিলাম সেই কোশ্চেনের মতোই অনেকটা। এটা আমি আর মানে করে দেওয়ার আরেকটা কোশ্চেনটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে তোমাদের যে এটার মধ্যে কিন্তু সে সমীকরণের যে প্রভাব, সেই প্রভাবটা তোমাদের দেখিয়েছি, সেটা আমি দেখাবো। আচ্ছা, তারপর গ যেটা বলেছে সেটা হচ্ছে 1, 2, 7 ও 15 এক তারিখ যেটা আছে, যে 1 তারিখ, 2 তারিখ, 7 তারিখ ও 15 তারিখের যে তোমার লেনদেনগুলো, এই 4টা লেনদেন আছে, এগুলো দিয়ে আমরা হিসাব সমীকরণের প্রভাবটা দেখাবো। আচ্ছা, এই যে প্রথম আমি এটা একটু মানে একটা স্লাইডে না করে 2টা স্লাইডে করেছি। প্রথম, সম্পত্তি সমূহ যা যা আছে, যেমন নগদ আছে, আসবাবপত্র আছে, ব্যাংক হিসাব আছে, এটা ইকুয়াল টু পরবর্তীতে কি আছে দেখো, দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে এটা 2টা জিনিস একসাথে করার কথা ছিল, কিন্তু আমি এটা আলাদা করে করিয়েছি, কারণ যাতে তোমরা আমাকে বুঝতে পারো, একটু ভালোভাবে দেখতে পারো, সেই জন্য। তাই এটা তোমরা কিন্তু পরীক্ষার খাতায় একসাথেই করবে। হ্যাঁ, একসাথে করবে। দেখো, সম্পত্তি সমূহ, তারপর এখানে আছে দায় ও মালিকানা সত্ত্ব, মানে একসাথে, মানে আমি একসাথে জিনিসটা একটু পার্ট করে ফেলেছি, তোমাদের কিন্তু পরীক্ষার সময় একসাথেই করতে হবে। আচ্ছা, আমি বলে যাই। 1 তারিখ কি ছিল, নগদ টাকা ও আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। দেখো, নগদ টাকা কত ছিল, 5,000 টাকা, এবং আসবাবপত্র ছিল 10,000 টাকা। নগদ টাকা একদিক দিয়ে বাড়লো 5,000, আসবাবপত্রের পরিমাণও বাড়লো। তাহলে মূলধন কত হলো দেখো, মূলধন হলো 15,000 টাকা। যে মন্তব্য হচ্ছে মূলধন আনয়ন, মূলধন হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বে মূলধনটা মালিকানা সত্ত্বে, এটা মূলধন হলো কত, 5,000 টাকা। আচ্ছা, 2 তারিখ কি ছিল, এখানে দেখি 2 তারিখ কি ছিল, চেকের মাধ্যমে, সরি, ধারে পণ্য ক্রয়। 2 তারিখ ছিল ধারে পণ্য ক্রয়। আচ্ছা, 2 তারিখ ছিল ধারে পণ্য ক্রয়। তাহলে ধারে পণ্য ক্রয় যেহেতু, তাহলে 2 তারিখে সম্পত্তি সমূহ যেখানে আছে সেখানে কোনো ফাংশন হচ্ছে না, দায় ও মালিকানা সত্ত্বে হচ্ছে। পাওনা ধারে পণ্য ক্রয় করেছে 50,000 টাকার, প্রদেয় হিসাব বেড়ে যাচ্ছে, মানে দায়টা বেড়ে যাচ্ছে, এবং ক্রয়ের পরিমাণ, ক্রয় যেহেতু করেছে, মালিকানা সত্ত্বের পরিমাণও কমে যাবে। একদিক দিয়ে এখানে মাইনাস চিহ্ন না দিয়ে আমরা কিন্তু ব্র্যাকেট দিয়ে দিয়েছি। ব্র্যাকেট দিলে আমরা বুঝতে পারবো এটা টাকাটা বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কমে যাবে। আচ্ছা, তাহলে প্রদেয় হিসাব বাড়লো, মানে পাওনাদার হিসাব বাড়লো, আর মালিকানা সত্ত্বের পরিমাণ কমলো ধারে পণ্য ক্রয় করলে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, তাহলে ব্যাংক 7 তারিখ দেখো, এই যে 7 তারিখ, এই যে ব্যাংক হিসাব কত, 45,000 টাকা। মানে আগে যে নগদে হলে নগদে ঘরে হতো এখানে। আচ্ছা, ব্যাংক হিসাব 45,000 টাকা। সম্পদ একদিকে বাড়লো, আর এখানে মালিকানা সত্ত্বের পরিমাণও বাড়লো। এই যে ব্যবসায়িক আয়, এর আগে ছিল ব্যবসায়িক খরচ। হ্যাঁ, এই 45,000 টাকা মালিকানা সত্ত্বেও বেড়ে গেল। আচ্ছা, তারপর যেটা আছে সেটা দেখি, কোনটা, ভাড়া পাওয়া গেল। ভাড়া পাওয়া গেল 10,000 টাকা। ভাড়া পাওয়া গেল 10,000 টাকা। আচ্ছা, 15 তারিখ দেখো, 15 তারিখ ভাড়া পাওয়া গেল, নগদ টাকা ভাড়া প্রাপ্তি ছিল, নগদ টাকা তুমি পেয়ে গেলে, এই যে নগদ টাকা পাওয়া, নগদ টাকা বেড়ে গেল 15 তারিখ। হ্যাঁ, সম্পদে বাড়লো, এবং মালিকানা সত্ত্বের পরিমাণও কিন্তু বাড়বে। এই যে মালিকানা সত্ত্বের মূলধনের পরিমাণও বেড়ে গেল। এবং ব্যবসার এটা কি, ভাড়া পাওয়া গেল, ভাড়া পেয়েছি, এটা ব্যবসায় খরচ না, এটা ব্যবসায়ের আয়। এই জায়গাটা হবে খরচ লিখেছি, সেটা হবে ব্যবসায়ের আয়। হ্যাঁ, এটা হচ্ছে ব্যবসায়ের খরচ না, এই ভাড়া পাওয়া গেল, ভাড়া প্রাপ্তির ব্যবসায়ের আয়। এটা এখানে কিন্তু প্রথমটা ছিল মূলধন আনয়ন, তারপর খরচ, তারপর এটা ছিল আয়, মানে চেকে বিক্রয় করা হয়েছে, এবং ভাড়া প্রাপ্তি, এটা আমি খরচ লিখে ফেলেছি, এটা খরচ না, এটা হবে ব্যবসায়ের আয়। ব্যবসায়ের আয়, এটা খরচ না, এটা আয়। আচ্ছা, দেখো ভাড়া পাওয়া গেল যেটা। আচ্ছা, তারপর উদ্বৃত্তগুলো আলাদা আলাদা না করে একসাথে করে ফেলেছি। এখানে কত, 5,000 আর 10,000 কত হয়, 15,000, 10,000 আর 10,000, 10,000, 10,000-এ নামবে। আর ব্যাংক হিসাব কত ছিল, 45,000, 45,000 হলো। তারপর দেখো এখানে প্রদেয় হিসাবে 50,000, 50,000, আর এখানে ছিল 15,000,
তারপর 50,000 টাকা মাইনাস করতে হবে, 45,000, 10,000, তাহলে কত হয় দেখো, 45,000 আর 15,000 60,000 আর 10,000 কত হয় 70,000। এখান থেকে 50,000 টাকা বাদ দাও, কত হয় 20,000। 20,000, আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 70,000, 15,000, 10,000 আর 45,000 যোগ করলে কত হয় 70,000। আচ্ছা, আর দায় ও মালিকানা সত্ত্বেও কিন্তু 50,000 আর 20,000 যোগ করলে কত হয়, 50,000 আর 20,000 যোগ করলে কত হয় 70,000 হয়ে গেল। তাহলে সম্পদটা দায় ও মালিকানা সত্ত্বের যে সমান সেটা কিন্তু আমরা করে ফেললাম, এটা হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো মন্তব্যের মধ্যে কিন্তু ওই যে শেষটা যে ভাড়া প্রাপ্তি বা ভাড়া পাওয়া গেল, এখানে কিন্তু 15 তারিখে ছিল ভাড়া পাওয়া গেল। হ্যাঁ, এটা কিন্তু একদিক দিয়ে নগদ টাকা বাড়লো, সম্পদ সঙ্গে বাড়লো নগদ টাকা, এবং মালিকানা সত্ত্বেও বাড়লো, এবং মন্তব্যে গিয়ে কিন্তু আমি ব্যবসায় খরচ রেখে ফেলেছি, এটা ব্যবসায় খরচ না, এটা হবে ব্যবসায়ের আয়। এটা ব্যবসায়ের আয়, এই জায়গাটা হবে ব্যবসায়ের আয়, এই জায়গাটা একটু খেয়াল করবে, এটা ব্যবসায়ের আয়। আচ্ছা, তাহলে সম্পদ সমূহ মোট মালিকানা সত্ত্ব ও দায়ের সমান হলো। আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেন থেকে দেখো কি দেখলাম, আগের দিনের মধ্যে কোশ্চেনটা, এবং এই কোশ্চেনটা করে তোমাদের কিন্তু মোটামুটি ভাবে আমি এই চ্যাপ্টারটা আজকের জন্য আমি মানে আজকেই তোমাদের শেষ করে দিলাম, এবং কোশ্চেন কয়েকটা দেখিয়েছি, পরবর্তীতে আরো কোশ্চেন দেখাবো। আর পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা দুতরফা দাখিলা, এই যে এই বিষয়গুলো আছে সেটা একটু বাসায় পড়বে, বাসায় যদি তুমি পড়ো পরবর্তী, তাহলে আমি যখন দেখাবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই এই চ্যাপ্টারটা পরবর্তী মানে করা শেষ হয়েছে, এবং পরবর্তী চ্যাপ্টার আমি ধরবো, সেটা একটু বাসায় পড়বে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আরেকটা আমি বলে দিই, এই যে লেনদেনগুলো খেয়াল রাখবে, তারিখগুলো খেয়াল রাখবে। তারিখ বলে দিয়েছে যেমন 15 তারিখ, 25 তারিখ, 30 তারিখ ও 31 তারিখের লেনদেনগুলোর হিসাব শ্রেণীবিভাগ, আর পরে আছে 1, 2, 7 ও 15 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব। এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, এই যে তারিখ উল্লেখ করেছে সেই তারিখ দিয়ে এটা করতে হবে। আচ্ছা, তারপর 1 তারিখে যেমন বলেছে মোট মূলধনের পরিমাণ করে দিয়েছি, কোন সংশ্লিষ্ট হিসাব যেগুলো আছে মানে হিসাবে শ্রেণীবিভাগ সেটাও করেছি, এবং পরবর্তীতে আমরা কি করলাম, হিসাব সমীকরণে যে প্রভাব আছে সেই প্রভাবটা আমরা দেখালাম, এবং হিসাব সমীকরণে যে প্রভাবটা সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের সমান বা ইকুয়াল টু এল প্লাস ওই, ইকুয়াল টু এল প্লাস ওই, এটা কিন্তু খুব ভালো করে করতে হবে প্রত্যেকটা অঙ্কের সাথে। তুমি দেখতে পাবে যে দ্বিতীয় অধ্যায় বা প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়, অথবা জাবেদা বা অন্যান্য চ্যাপ্টারের মানে অঙ্কের সাথেও কিন্তু হিসাব সমীকরণে যে প্রভাবটা আছে এটা পরীক্ষা দিয়ে দেয়, এবং এটা আমি কয়েকটা অঙ্ক করালাম। হিসাব সমীকরণে যে প্রভাবটা ইকুয়াল টু এল প্লাস ওই বা সম্পদ সমূহ দায় ও মালিকানার সত্ত্বের সমান, এটা কিন্তু করে দেখালাম। তোমরা এই অংশটা, এই অঙ্কটা এবং যেই অংশগুলো আমি দেখিয়েছি খুব ভালো করে বাসায় দেখতে থাকো, এবং বাসায় দেখতে থাকলে তোমাদের কিন্তু পরবর্তীতে বুঝতেও সুবিধা হবে। তাহলে ইকুয়াল টু এল প্লাস ওই বা সম্পদ দায় ও মালিকানার সত্ত্বের সমান কিভাবে হয় সেটা আমি করে দেখিয়েছি। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এটা 9, 10 করে আসছো সেহেতু এখানে কোনো আপাতত মনে সমস্যা হবে না হয়তো, এবং সাময়িক ভুলে গিয়েছিলে, এখন যেহেতু পড়ানো হচ্ছে সেটা তুমি তোমার মনে হয়েছে। যাই হোক, তাহলে আমরা এভাবে ছক করে আমরা অঙ্কগুলো আমরা করে ফেলবো। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমরা আরো কিছু অঙ্ক দেখবো, এবং পরবর্তী চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো বাসায় পড়বে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।